আজকের গল্প এথিক্যাল হ্যাকার। আমি বাবলু আপনাদের সামনে আজকে গল্প শোনাচ্ছি এথিক্যাল হ্যাকার পর্ব 12। আইআইটি থেকে ফিরে রাতের খাবার শেষ হলে রণজয় অনন্যাকে বলে, মা, আমার স্যার তরুণ কুমার সাহা, ডক্টর মানস রায়, এনাদের চেনো? অনন্যা চমকে ওঠে, বলে, হ্যাঁ, এনারা তোর বাবার বন্ধু, কিন্তু তুই জানলি কি করে? রণজয় বলে, এনাদের মুখে বাবার নাম শুনেছি। রণজয়ের কাছে পুরো ঘটনা অনন্যা, ঠাকুমা, গোপাল শুনে। অনন্যার চোখে জল। ছেলেকে বলে, রণ, তোর পরিচয় জানে? রণজয় বলে, না মা, এখনো বলিনি, কিন্তু বেশি দিন চাপা রাখা যাবে না। বুড়ি ঠাকুমা বলে, রণ, তোর বাবার বিয়ের অনেক আগেই এই দুই বন্ধুর বিয়ে হয়। এখানে ওরা বউদের নিয়ে আসে। তোর বাবা আমায় বলল, পিসি, তুমি রান্না করো। আমার হাতে রান্না অনেক প্রশংসা করেছে তোর বাবা ওদেরকে। পুকুর থেকে মাছ ধরতে জাল নিয়ে তিন বন্ধু নেমে পড়ে। সেই কয়েকটা দিন যে কি মজা করেছে বলা যাবে না। অনন্যা বলে, হ্যাঁ, আমাদের বিয়েতেও ওনারা এসেছিল। রণজয় বলে, টালিগঞ্জে তরুণ স্যারের বাড়ি, আমাকে আর গোপালকে রবিবার ইনভাইট করেছে। অনন্যা বলে, ওখানে আবার অন্তরাদের বাড়ি, এখন অবশ্য মুখ্যমন্ত্রী। একটা কাজ করিস রণ, মাসিমণি মল্লিকার সঙ্গে দেখা করে আসিস। রণ বলে, সেটা কতটা সম্ভব হবে তা বলতে পারবো না। রবিবার রণজয় ও গোপাল দুইজনে তরুণ স্যারের বাড়ি পৌঁছায়। জলখাবার থেকে আদর যত্ন খুব ভালোই করছিল। তরুণ স্যারের ছেলে রানার সঙ্গে পরিচয় হয়। রণজয় নিজের ল্যাপটপটা খুলে কিছু একটা দেখাচ্ছিল। সেই সময় রণজয়ের চোখে পড়ে কোনো একটা সফটওয়্যার অ্যাক্টিভেট করা আছে। রণজয় বলে, স্যার, এখানে কোনো সফটওয়্যার অ্যাক্টিভেট করা দেখছি। স্যার বলে, তাই তো, কিন্তু এখানে কোনো কাজ তো আমরা করছি না। রণজয় চোখ যায় রানার হাতে থাকা ফোনের দিকে। কোনো কথা না বলে রণজয় ফোনটা খুলে ভিতর থেকে একটা ডিভাইস বার করে বলে, দেখুন স্যার, আপনার পিছনে রানাদাকে দিয়ে গুপ্তচরগিরি করাচ্ছে। স্যার অবাক হয়ে যায়। রানার মুখের কথা ঠিক যেন এসপি অনুরাগ চক্রবর্তীর স্ত্রী ফোনে ডিভাইস লাগানোর গল্পটা অনেকটাই মিল আছে। তরুণ স্যার বাড়ি থেকে ফোনে সব ঘটনা সিএম অন্তরা ব্যানার্জি ম্যাডামকে জানায়। ঘণ্টাখানেক পর তরুণ স্যার রণজয় গোপালকে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি হাজির হয়। এদিকে কোনো কাজের সুবাদে অনুরাগবাবু ও এসে পৌঁছায় মুখ্যমন্ত্রীর বাড়ি। সবাই সোফায় বসে। রণজয় সোফা থেকে উঠে দাঁড়ায়। খুব সুন্দর সাজানো ঘরটা। নিচতলা থেকে সিঁড়ি উঠে গিয়ে দোতলায় মিলেছে। সিঁড়ির দুপাশে দুটো ব্যালকনি, বাকিটা বড় লন। তার শেষ প্রান্তে ঘর আছে মনে হচ্ছে। এর মধ্যে কাজের লোক একটা ট্রেতে করে জলের গ্লাস নিয়ে আসে। ট্রেটা সামনে রাখা টেবিলের উপরে রাখল। লোকটার হাতে সাদা গ্লাভস, জামা প্যান্ট সাদা। রণজয়ের চোখটা লোকটার হাতের গ্লাভসের দিকে পড়ে। বুঝতে পারে ডান হাতের বুড়ো আঙুলটা বেশ মোটা, তার মানে হাতে একটা বেশি আঙুল আছে। রণজয় বাড়ির চারদিকটা ভালো করে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কি যেন খুঁজছে। চোখটা ব্যালকনির দিকে যেতেই একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল। চোখে চোখ পড়তেই মেয়েটা একবার
রণজয়ের দিকে তাকিয়ে দেখে, তারপর মাথাটা ঘুরিয়ে নিল। পাশে থাকা ধবধবে সাদা কুকুরটা রণজয়কে দেখে ভৌ ভৌ করে ডাকলো। আবার কিছুক্ষণ পর ভৌ ভৌ করে ডাকলো। মেয়েটা কুকুরকে ধমক দিল, বলল, ডিউ, ঘরে চল। রণজয়ের কানে ডিউ নামটা আসতেই রণজয়ের মনে পড়ে, সেই ডিউ এত বড় হয়েছে। রণজয় ডিউকে হাতের ইশারা করতেই ডিউ ব্যালকনি থেকে ছুটে নিচে রণজয়ের উপর লাফিয়ে পড়ে। রণজয়কে সোফায় ফেলে আদর করতে থাকে, জোরে জোরে ভৌ ভৌ করে ডাকতে থাকে। ওপর থেকে তাড়াতাড়ি ছুটে আসে দাঁড়িয়ে থাকে মেয়েটা ও সঙ্গে আরো দুজন লোক, এই ভেবেই যে আজ ছেলেটাকে কামড়ে রক্তাক্ত করে ছাড়বে। কিন্তু নিচে এসে সবাই অবাক হয়ে যায়, দুজন একে অপরকে খুব আদর করছে, আর রণজয় ডিউয়ের কানে কি সব আস্তে আস্তে বলছে, আর কুকুরটা অর্থাৎ ডিউ চুপ করে শুনছে। ডিউ এত শান্তভাবে সব শুনছে যা ভাবা যায় না। রণজয় ডিউকে বলে, এটা আমার বন্ধু গোপাল। ডিউ দু পা তুলে মুখ দিয়ে আওয়াজ করে হ্যান্ডশেক করে পাশে থাকা সবাইকেই দেখিয়ে রণজয় বলে, ডিউ, সবার সঙ্গে হ্যান্ডশেক করো। মেয়েটা ডিউকে ডাকছে, ডিউ, ওপরে চল। ডিউ যাবে না, রণজয়ের পিছনে লুকিয়ে যায়। মেয়েটা লজ্জা পায়। রণজয় বলে, ডিউ, তুমি চুপ করে দিদিমণির সঙ্গে ওপরে চলে যাও। এ যেন ম্যাজিক দেখালো রণজয়। ডিউ সোজা সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল। অনুরাগবাবু বলে, রণজয়, তুমি যে ডগ ট্রেনার তা তো জানতাম না। রণজয় বলে, পরে জানতে পারবেন স্যার। কাজের লোক এসে বলে, আপনাদের ম্যাডাম ডাকছে, আসুন আমার সঙ্গে, বলে দোতলায় নিয়ে গেল। ঘরে ঢুকে রণজয় দেখে মুখ্যমন্ত্রী অন্তরা ব্যানার্জি সোফায় বসে আছে। সামনে একটা টি টেবিল ও তার সামনে অনেকগুলো সোফা রাখা আছে। ম্যাডাম বলে, আপনারা সবাই বসুন। রণজয়, গোপাল ও বসে পড়ে। রণজয় সিএম অন্তরা ব্যানার্জিকে চিনতে পারে। রণজয় অনুরাগবাবুকে বলে, স্যার, আপনাদের কথা কেউ বাইরে দাঁড়িয়ে কান পেতে শুনছে। সিএম ম্যাডাম অনুরাগবাবু স্যারকে বলে, কি ব্যাপার মিস্টার বাসু? অনুরাগবাবু বলে, না ম্যাডাম, কেউ বাইরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছে। সিএম ম্যাডাম জোরে বললেন, বাইরে কে আছো, ভিতরে আসো। কাছের দরজা খুলে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটা ঘরে ঢুকে বলে, মা, আমি। সিএম ম্যাডাম বলে, কি দরকার? মেয়েটা বলে, না মানে ডিউয়ের তখন থেকে চোখ দিয়ে জল পড়ছে, কাঁদছে। রণজয়ের দিকে হাত বাড়িয়ে বলে, উনি কী সব কথা ডিউয়ের কানে বলতেই ডিউ চুপ হয়ে গেছে। সিএম ম্যাডাম মুখের ভেতরটা একটু হাসি এনে অর্ডারে সুরে বলে, এই ছেলে, ডিউয়ের কানে কি বলেছ তা আমার মেয়ে মল্লিকাকে বলে দাও। তোমার সাহস তো অনেক। তরুণ স্যার, অনুরাগ স্যার অবাক হয়ে যায়, ভাবে এ আবার কোন ঝামেলায় পড়লাম। রণজয় সোফা থেকে উঠে দাঁড়ালো, তারপর মল্লিকার কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলল, আমাকে চিনতে পারলে না? আমি রণ। মল্লিকা চমকে গিয়ে বলে, তুমি? কণ্ঠস্বর বন্ধ হয়ে যায়, পরে কেঁদে ফেলে, বলে, মা, তুমি একে পানিশমেন্ট দাও। প্রথম থেকে আমাকে দেখছিল, আমাকে একবারও বলেনি কেন। রণজয় বলে, আমার ভুল হয়েছে, আর হবে না। মল্লিকা রণজয়ের পিঠে দুটো আলতো চড় মারে। সিএম অন্তরা ম্যাডাম মল্লিকাকে বলে, রণ এখন কত নাম জানিস? আমাদের কোনো খবর না দিয়ে রানাঘাটের বাড়িতে থাকে, আর রাজনীতিতেও প্রভাব দেখায়। রণজয় এবার হেসে মাসিমণি বলে প্রণাম করতে গেলে অন্তরা ম্যাডাম বলে, রণ বাবা বলে জড়িয়ে ধরে।
রণজয়ের চোখ দিয়ে জল পড়তে থাকে। অন্তরা ম্যাডাম চোখের জল মুছে বলে, আমার পাশে বস। অনন্যার দেওয়া চিঠিটা রণজয় অন্তরা ম্যাডামের হাতে দেয়। তরুণ স্যার, অনুরাগ স্যার এসব দেখে বলে, ম্যাডাম আপনি রণজয়কে চেনেন? সিএম ম্যাডাম বলে, ছোট থেকে। রণর মা অনন্যাদির আমাকে ছোট বোনের মতন ভালোবেসে আগলে রাখত, নিজে রান্না করে খাওয়াতো। কি অসাধারণ রান্নার হাত। কিছুক্ষণ চুপ করে সিএম ম্যাডাম বলে, প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়, রণজয়ের সিকিউরিটির যথেষ্ট ব্যবস্থা নেওয়ার কথা বলে। রণজয় কোনো একটা সিক্রেট কাজ করছে বলছিল। রণজয় গোপালের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এছাড়া রণজয়ের আসার কারণ নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়। রণজয় কয়েকটা কোম্পানির নাম দেয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সকল কোম্পানির ওপর নজরদারি শুরু হয়। তোরা ম্যাডামের কথায় আজ রণজয় ও গোপাল এখানেই রাতে থেকে যায়। সন্ধ্যায় সবাই গল্পগুজব করছে। মল্লিকা রণজয়কে বলে, আমি যে ঘরের বাইরে তোমাদের কথা শুনছি তুমি কি করে বুঝলে? গোপাল বলে, গুরু আমার এক্সপার্ট বলতে পারো। রণজয় বলে, তুমি হাঁটতে হাঁটতে এসে দাঁড়িয়ে গেলে, তাই পায়ের শব্দ বন্ধ হয়ে যায়। তোমার নিঃশ্বাসটা জোরে জোরে দেওয়ালে পড়ছিল, এই শব্দটা আমার কানে আসে। রণজয় অন্তরা ম্যাডামকে বলে, মাসিমণি আমাদের রানাঘাটের এবার নতুন বিধায়ক কে হবে তা কি ঠিক করেছ? ম্যাডাম বলে, না রে রণ, এখনো ঠিক হয়নি। কেন, তুই হবি নাকি? রণজয় বলে, এসব অনেক কঠিন, তবে আমার জানা ভালো একজন সৎ আছে, আমি চাই সে হোক। ম্যাডাম বলে, ঠিক আছে, তাকেই দাঁড় করাবো। ম্যাডাম ডায়েরিতে নোট করে নেয়, বলে, নির্বাচনের আর কয়েক মাস বাকি আছে। অন্তরা ম্যাডাম বলে, রণ তুই কেমন ধরনের কাজ করিস সেটা বলা যাবে? রণজয় বলে, অবশ্যই বলা যাবে। ইন্ডিয়ান আর্মির সাইবার সেলের দায়িত্বে আমি আছি। হ্যাকারদের কাজ সম্পর্কে প্রত্যেকে আমরা কম বেশি জানি। এরা সাধারণত নেটওয়ার্ক সিস্টেম সিকিউরিটি, ডিভাইস হ্যাকিং, পাসওয়ার্ড হ্যাকিং আরও অনেক ধরনের কাজ করতে সক্ষম। আমিও এই কাজ করেই থাকি, কিন্তু একটু আলাদা রকমের। যেমন দুটো দেশের মধ্যে যখন যুদ্ধ লাগে তখন দুটো দেশের ফাইটার প্লেন, হেলিকপ্টার, যুদ্ধজাহাজ ব্যবহার করবে। স্যাটেলাইটের মাধ্যমে ইনফরমেশন বা তথ্য পাঠাতে হয় এদের। এই স্যাটেলাইটের দ্বারায় শত্রুর মুভমেন্ট সহজে বোঝা যায়। সেটা বুঝেই ড্রোন অ্যাটাক, মিসাইল অ্যাটাক করা হয়। আমি শত্রুপক্ষের স্যাটেলাইটকে ইলেকট্রনিক ম্যাগনেটিক ব্লক দিয়ে বা সহজ ভাষায় বলা র্যাডার জ্যাম করে দিতে পারি। এতে শত্রুপক্ষের পরাস্ত হয়ে যাবে। এছাড়া সফটওয়্যার চুরি করা বা হ্যাক করা, সফটওয়্যারে ভাইরাস ঢোকানো। এছাড়া একটা নতুন কাজ হলো ইনফরমেশন ট্রান্সফার করা হয় সাবমেরিনের ক্ষেত্রে এক জায়গা থেকে অন্য জায়গায়। সেই সময় অন্য দেশ ইনফরমেশন ট্র্যাক করে নেয়, কিন্তু সাবমেরিনকে কোয়ান্টাম কমিউনিকেশনে যোগ করা হয়। এখন ইনফরমেশন কোয়ান্টাম কমিউনিকেশন দিয়েই আদান প্রদান করা হয়, যার ফলে এই তথ্য অন্য কোনো দেশে জানতেই পারবে না। সবাই হাঁপ ছেড়ে বাঁচল, বলল, এত কিছু? অন্তরা ম্যাডাম বলে, রণ তোরা নিজের বাড়ি ছেড়ে না জানিয়ে চলে গেলি কেন? রণজয় বলে, মাসিমণি এটা বাবার জীবন মৃত্যুর ব্যাপার ছিল। এখন বাবা কোথায় আছে জানি না, আর কয়েকটা দিন আমি এর সমাধান করব। আর যে মানুষটা এই কাজে জড়িত তাকে আমি উপযুক্ত শাস্তি দেব। আমার ঠাকুমা বলে,
অপরাধীকে হাতে না মেরে ভাতে মারবি, তাহলেই বাপের বেটা। জানো মাসিমণি, গোপাল জানে সবাই রাতে যখন ঘুমায় আমি তখন জেগে থাকি। ল্যাপটপটাই আমার নতুন কিছু করার পথ দেখায়। অর্থ আমি অনেক করেছি, কিন্তু অভাবটা রয়ে গেল। আমি বাবলু আপনাদের সামনে এতক্ষণ গল্প শোনাচ্ছিলাম। আমার গল্প ভালো লাগলে এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে গল্পের ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেবার জন্য অনেক ধন্যবাদ।